প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কোপ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ জনসম্প্রদায় উন্নয়নের পরিধি। জনসম্প্রদায় উন্নয়নের পরিধি জানার জন্য প্রথমেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে জনসম্প্রদায় উন্নয়নের কিছু নীতি। এই নীতিসমূহ প্রথমে আমরা জেনে নিই, তারপরে আমরা পরবর্তী অংশটি ডিসকাস করব। নীতিগুলির মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে অংশগ্রহণ বা পার্টিসিপেশন। খুব গুরুত্বপূর্ণ একটি নীতি। এই নীতিটি হলো যেখানে কমিউনিটির প্রত্যেকটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে কমিউনিটির সমস্ত রকম সামাজিক কার্যাবলীতে অংশগ্রহণ করবে। সামাজিক কার্যাবলীর সঙ্গে সঙ্গে সমস্ত রকম ডিসিশন মেকিংয়ের যে প্রসেস সেখানেও তারা অংশগ্রহণ করবে। এর পরেরটা কি ছিল? ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট। সেখানে কি বলা রয়েছে? কমিউনিটি ডেভেলপমেন্ট এইমস টু এম্পাওয়ার পিপল। প্রথমেই যেটা যে কমিউনিটি ডেভেলপমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কমিউনিটি যারা মেম্বার সদস্য তাদের মধ্যে ক্ষমতায়ন ঘটানো, গিভিং দেম দ্য টুলস, রিসোর্সেস অ্যান্ড কনফিডেন্স। তাদের সদস্যদের বিভিন্ন ধরনের টুল এবং সম্পদ প্রোভাইড করা এবং সেই সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস প্রোভাইড করা। এর পরের নীতিটি হলো সহযোগিতা বা কোলাবোরেশন। সেখানে কি বলছে যে কোনো কমিউনিটিতে, কমিউনিটি মানে যেটা আমরা বলছি, আমরা আগেও আলোচনা করেছি যে কমিউনিটি মানে যেখানে কিছু গোষ্ঠী আকারে একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া বা ভৌগোলিক জায়গায় অবস্থান করছে। তো সেখানে তাদের উন্নয়ন বা বিকাশের জন্য কিছু কোলাবোরেশন দরকার। নেক্সট যেটা সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি বা স্থায়িত্ব। যে জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে, যে ডেভেলপমেন্টটা, সেটা অবশ্যই তার স্থায়িত্বটা হবে হচ্ছে বেশ কিছুদিনের জন্য, এবং সেই কারণে এই সাস্টেনেবিলিটি বা স্থায়িত্ব আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। এখানে কি বলা হয়েছে? দ্য গোল অফ কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ নট জাস্ট টু ক্রিয়েট শর্ট টার্ম ইমপ্রুভমেন্ট। শুধুমাত্র অল্প সময়ের জন্য কোনো রকম ডেভেলপমেন্ট করাটা কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্য নয়, বাট টু বিল্ড লং টার্ম সলিউশন। যে ধরনের সলিউশনগুলো বা যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করা হবে তার ইম্প্যাক্ট যেন একটা লং টার্ম এবং অনেক দিনের জন্য সেটা যেন স্থায়ী থাকে। এর পরবর্তী অংশটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সমাজে বা কমিউনিটিতে যত রকম প্রান্তিক অর্থাৎ আইসোলেটেড মার্জিনালাইজড গ্রুপ থাকবে, সেটা তাদের আর্থসামাজিক অবস্থার ওপর ভিত্তি করে হতে পারে, তাদের জেন্ডারের ওপর ভিত্তি করে হতে পারে, অথবা তাদের এবিলিটির ওপর ভিত্তি করে হতে পারে। সমস্ত মানুষের কিন্তু সমান অধিকার আছে কমিউনিটির সমস্ত ধরনের রিসোর্স বা সম্পদের ওপর তাদের অ্যাক্সেস থাকবে, এবং সোসাইটির সমস্ত ধরনের অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট করবে, এবং প্রত্যেকের কাছে সোশ্যাল যে জাস্টিস, সামাজিক ন্যায় বিচার সমানভাবে তাদের কাছে এসে পৌঁছবে। এরপর আমরা দেখব স্কোপ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে গুরুত্বপূর্ণ নীতিসমূহগুলো কমিউনিটি ডেভেলপমেন্ট বা জনসম্প্রদায় উন্নয়নের। এবার আমরা দেখব জনসম্প্রদায় উন্নয়নের পরিধিগুলি কী কী। Community development has a wider scope covering a vast field of activities. তাহলে কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিশাল বড় জায়গা রয়েছে বা পরিধি রয়েছে। অলমোস্ট অল আসপেক্ট অফ সোশ্যাল লাইফ কাম আন্ডার ইটস পারভিউ। যত রকমের আমরা আসপেক্ট ভাবতে পারি সোসাইটির দিক থেকে, সেই সমস্তগুলোই কিন্তু আমাদের জনসম্প্রদায়ের উন্নয়নের আওতার মধ্যে চলে আসে। Such a wider connotation of the term, along with a differing emphasis on one aspect to other at various point of time. এখানে যেটা বলা হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট শুধুমাত্র ডেভেলপিং বা ডেভেলপড বা আন্ডার ডেভেলপড কান্ট্রির জন্যই প্রযোজ্য নয়। সমস্ত ধরনের নেশন বা
দেশের ওপরেই কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেটা ডেভেলপড কান্ট্রি হতে পারে, আন্ডার ডেভেলপড হতে পারে বা ডেভেলপিং হতে পারে। ইট হ্যাজ বিন আ মুভমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। All the countries, irrespective of their level of development, have launched the program. পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু তার ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে তার নির্বিশেষে পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। Further, the program has utility for developed, underdeveloped as well as developing countries. যেগুলো উন্নত দেশ, উন্নয়নশীল দেশ অথবা অনুন্নত দেশ, প্রত্যেকটি দেশেই কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। Of course, its applicability is more emphasized in underdeveloped and developing nations. কিন্তু এটা ঠিকই যে অনুন্নত এবং উন্নয়নশীল দেশে এর ভূমিকা বা গুরুত্ব কিন্তু অনেক বেশি। There is no clear demarcation between a developed and developing country. আমরা যদি দেখতে যাই তাহলে দেখব যেগুলি উন্নয়নশীল এবং উন্নত এই দুটো দেশের মধ্যে অনেক রকম ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা ওভারল্যাপিং মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা সেগুলোকে দেখতে পাই। ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রেও দেখতে পাই এবং ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রেও দেখতে পাই। Whatever distinctions are given, they overlap each other. যে কোনো ধরনের ফ্যাক্টর বা ক্রাইটেরিয়া আমরা দেখি না কেন সেটার কিন্তু ওভারল্যাপিং একটা জায়গায় আমরা দেখতে পাই। This is because development is a continuous process. এটার প্রধান কারণ হচ্ছে ডেভেলপমেন্ট কিন্তু একটা সদা চলমান একটা প্রক্রিয়া। এমন নয় যে কিছুদিন হলো তারপরে সেটা থেমে গেল আবার কয়েক বছর পর শুরু হলো, সেটা নয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এর প্রসেসের রেটটা কখনো কখনো স্লো হয়ে যেতে পারে, কিন্তু এটা কখনোই থেমে যাবে এটা কাম্য নয়। ইফ আ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ডিপেন্ডস আপন দ্য মেথডস, টেকনিক্স অ্যান্ড ইটস এবিলিটি, তাহলে কোনো দেশ অনুন্নত, উন্নত না উন্নয়নশীল সেটা ডিপেন্ড করে সেই দেশ কী ধরনের মেথড, টেকনিক অর্থাৎ কৌশল এবং এবিলিটি অর্থাৎ সক্ষমতার ওপর নির্ভর করে তার ডেভেলপমেন্টের কার্যাবলীগুলি সম্পাদন করছে তার ওপর। টু ইউজ দ্য রিসোর্সেস অ্যান্ড টু পুট দেম ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি। এবং আরেকটি জিনিসের ওপর নির্ভর করে সেটা হচ্ছে প্রত্যেকটা কমিউনিটিতে যে ধরনের রিসোর্সেস রয়েছে সেই রিসোর্সেসগুলো মানবতার বা মানবের খাতিরে কেমনভাবে ব্যবহার করা হচ্ছে তার উপরও এটি নির্ভর করে। তাহলে আমরা যেটা দেখলাম যে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল তিন ধরনের দেশের ক্ষেত্রেই কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। জনসম্প্রদায়ের উন্নয়ন কিন্তু ডেভেলপড অর্থাৎ উন্নত দেশেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং উন্নয়নশীল এবং অনুন্নত দেশে তো অবশ্যই, কিন্তু পুরোটাই নির্ভর করছে যে কোন দেশ তার মেথড, টেকনিক এবং এবিলিটির ওপর ভিত্তি করে কীরকমভাবে জনসম্প্রদায়ের উন্নয়নের প্রক্রিয়াগুলি প্রয়োগ করছে সম্প্রদায় এবং তার কী ধরনের টেকনিক তারা ইউজ করছে। All these things go on changing with the passage of time. Man's mind gets better off, which brings modification in this field. But if due to some reason or other such a process is retarded or for longer time, যদি আমরা দেখি কোনো একটা পার্টিকুলার দেশে বেশ কিছুদিন ধরে এই উন্নয়নের প্রক্রিয়াটা বন্ধ বা একই জায়গায় রয়েছে, তাহলে কিন্তু সেই দেশের ক্ষেত্রে একটা ল্যাগ তৈরি হয়। Comparatively, other nations march ahead on their way and that country lagging becomes traditional and underdeveloped. এবং এটা যদি বেশ কিছু বছর স্থায়ী হয়, এই ডেভেলপমেন্টের প্রসেসটা যদি থেমে যায়, তাহলে সেই দেশটিকে আমরা ট্র্যাডিশনাল বা আন্ডার ডেভেলপড কান্ট্রির আওতায় ফেলতে পারি। কারণ আমরা দেখলাম আগের স্লাইডেই আমরা দেখলাম ডেভেলপমেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এটা যদি কখনো থেমে যায় তাহলে সেই ডেভেলপিং বা ডেভেলপড কান্ট্রির থেকে সেটা কিন্তু আস্তে আস্তে বহুদিন যদি থেমে যেতে থাকে এই ডেভেলপমেন্টের প্রসেসটা, তাহলে সেটা কিন্তু আন্ডার ডেভেলপড কান্ট্রিতে পরিণত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়।
Thus, development is a comparative phenomena, a relative term. Between these two, some nations are found which are growing slowly but steadily towards overall development. কিছু কিছু দেশ আমরা দেখতে পাই যারা খুব ধীর গতিতে কিন্তু স্টেডিলি ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। সাচ নেশনস আর টার্মড ডেভেলপিং নেশন। এই সমস্ত দেশগুলোকে আমরা উন্নয়নশীল দেশের আওতায় ফেলব, যেই দেশগুলোতেও কিন্তু জনসম্প্রদায়ের উন্নয়ন এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ইন্ডিয়া ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ডেভেলপিং নেশন। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ, তার মধ্যে আমরা ভারতবর্ষকে কিন্তু উন্নয়নশীল দেশের একটা আদর্শ উদাহরণ হিসেবে দেখতে পাই। Community development program is undertaken in such countries. The rate of development varies with the state of development. এই ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আমরা যে জনসম্প্রদায়ের উন্নয়নের কথা বলছি, তার কয়েকটি গুরুত্বপূর্ণ আসপেক্ট রয়েছে, সেগুলো আমরা এবার দেখব একটা একটা করে। প্রথমে সেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড ফিল্ডস, অর্থাৎ কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র, যেটার উন্নয়নের দ্বারা জনসম্প্রদায়ের উন্নয়ন হওয়া সম্ভব। সেখানে কি বলেছে প্রথমে? রিইউটিলাইজেশন অফ ভার্জিন অ্যান্ড ওয়েস্টল্যান্ড, অর্থাৎ অব্যবহৃত জমির পুনঃব্যবহার। যে সমস্ত জমি ব্যবহার করা হয়নি সেই সমস্ত জমি ব্যবহার করা। তারপরে 2 নম্বর কি বলা হয়েছে? ক্রিয়েশন অফ ইরিগেশন ফ্যাসিলিটি। যে সমস্ত অঞ্চলে সেচের সুবিধা নেই সেই সমস্ত অঞ্চলে সেচ ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা। স্টেপ টু পপুলারাইজ কোয়ালিটেটিভ হাই ইল্ড সিডস, মডার্ন সায়েন্টিফিক এগ্রিকালচারাল মেথড অ্যান্ড ইকুইপমেন্ট। এছাড়াও কি বলেছে? যে গুণগত মানসম্পন্ন উচ্চ ফলনশীল বীজ ব্যবহার চাষিদের মধ্যে জনপ্রিয় করে তোলা। এছাড়া আধুনিক বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি ব্যবহার করা, যে সমস্ত ইকুইপমেন্ট রয়েছে সেগুলো ব্যবহার করতে চাষিদের উৎসাহিত করা, যাতে একসাথে কম সময়ে তারা অনেক বেশি ফসল তুলতে পারে। এবং বীজের ক্ষেত্রেও যদি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা সম্ভব হয়, তাহলে অল্প সময়ে অতি উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের দ্বারা ফসল পাওয়া সম্ভব হতে পারে। এছাড়া কি রয়েছে? 4 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিশারি অ্যান্ড গ্রোথ অফ ভেজিটেবলস অ্যান্ড প্ল্যান্ট। আসলে মৎস্য চাষে চাষিদের জন্য উৎসাহিত করা এবং পশুপালনের জন্য মানুষদের উৎসাহিত করা, ঋণের ব্যবস্থা করে দেওয়া, মাটি সংরক্ষণ করা এবং বিভিন্ন ধরনের ভেজিটেবলস এবং প্ল্যান্টস চাষ করা। এর মাধ্যমে কিন্তু যদি কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির ওপর যদি গুরুত্ব দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা কমিউনিটি ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে পাওয়া যায়। পরের অংশটি হচ্ছে সমবায় বা কোঅপারেটিভস। এখানে বিভিন্ন ধরনের কোঅপারেটিভ সার্ভিস দিচ্ছে এই ধরনের অর্গানাইজেশন তৈরি করা। তাহলে অর্গানাইজেশন অফ কোঅপারেটিভ সার্ভিস সোসাইটিস, মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস, মার্কেটিং অর্গানাইজেশন, এই ধরনের সমবায় সংস্থা যদি তৈরি করা যায়, যাতে তারা জনসম্প্রদায়ের সদস্যদের ঋণ দিতে পারবে এবং তারা তাদের নিজেরা প্রোডাক্ট তৈরি করবে, সেখানে তারা সেটা বিক্রির জন্য যাবে এবং তার লাভের লভ্যাংশটা তারা নিজেদের কাজে ব্যবহার করবে। এইটার মাধ্যমেও কিন্তু সমাজের সদস্যদের একটা ইকোনমিক ফ্যাসিলিটি দেওয়া সম্ভব এবং মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা উন্নত করা যেতে পারে। পরের ইম্পর্টেন্ট পয়েন্টটি হচ্ছে এডুকেশন বা শিক্ষা। সমাজের সদস্যদের মধ্যে প্রত্যেকটি মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা। এডুকেশনকে আমরা এখন বলছি ফান্ডামেন্টাল রাইটস, আমাদের মৌলিক অধিকার। এবং এনইপি 2020তেও যেটা বলা রয়েছে, 3 থেকে 18 বছর বয়স অবধি সমস্ত শিশুকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান প্রোভাইড করতে হবে। শুধুমাত্র ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান না, মানে অবৈতনিকই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি এডুকেশানের আওতায় তাদেরকে আনতে হবে। শিক্ষা ব্যবস্থার যে স্তরগুলো রয়েছে, প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক, প্রাইমারি অর্থাৎ প্রাথমিক, সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক এবং হায়ার এডুকেশন, যতগুলি স্তর রয়েছে প্রত্যেকটি স্তরে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার কথা বলা হয়েছে।
কমিউনিটি বা জনসম্প্রদায়ের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। সেখানে 18 বছর বয়সে অবধি সমস্ত শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে এবং তাদেরকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে হবে উইথ দ্য এম অফ ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যান্ড কনসাসনেস অ্যামং দ্য পিপল, যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, সমাজের বা কমিউনিটির সদস্যদের মধ্যে সচেতনতা এবং তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হয়। এগুলি ছাড়াও বয়স্ক শিক্ষা কেন্দ্র, সাক্ষরতা সম্পর্কিত সমস্ত ধরনের প্রকল্প যদি কমিউনিটিতে তৈরি করা যায়, তাহলে তা থেকেও কিন্তু প্রত্যেক কমিউনিটির বা জনসম্প্রদায়ের প্রত্যেকটি মানুষকে সাক্ষরতার আওতায় নিয়ে আসা সম্ভব, যেটা তাদের বিকাশ বা ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এডুকেশনের পরের অংশটি হলো কর্মসংস্থান অর্থাৎ এমপ্লয়মেন্ট। To solve the problem of unemployment, mostly in rural areas, through the development of trade, commerce and cottage industries. আসলে রুরাল অঞ্চলে যে ধরনের আনএমপ্লয়মেন্ট দেখতে পাওয়া যায়, সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য ট্রেড, কমার্স এবং কটেজ ইন্ডাস্ট্রি অর্থাৎ ক্ষুদ্র শিল্পের ব্যবহার কিন্তু করা যেতে পারে। সেটাকে মানুষদের উৎসাহিত করা যেতে পারে, তার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, মানুষের মধ্যে সেই সংক্রান্ত অ্যাওয়ারনেস তৈরি করা যেতে পারে এবং এর মাধ্যমে কিন্তু কর্মসংস্থান এবং অবশ্যই যে সমস্ত ক্ষুদ্র শিল্পগুলো রয়েছে তাদের সাপোর্ট দিতে হবে, যার দ্বারা কিন্তু কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এছাড়াও ইনভেস্টমেন্টের ব্যবস্থা করতে হবে যাতে নতুন নতুন কটেজ ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হয়, ট্রেড এবং কমার্স তৈরি হয় এবং লোকজন সেখানে জনসম্প্রদায়ের সদস্যরা সেখানে কর্মসংস্থান করতে পারে। পরের অংশটি হলো হেলথ সার্ভিস, স্বাস্থ্য এবং কল্যাণ। অ্যারেঞ্জমেন্টস ফর পাবলিক হেলথ, স্যানিটেশন, ম্যাটারনাল কেয়ার, মেডিকেল এইড, হেলথ কেয়ার ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড কেয়ার, এই ধরনের ক্ষেত্রগুলিতে কমিউনিটি ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এখানে হেলথ স্যানিটেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে, হেলথ স্যানিটেশন, ম্যাটারনাল কেয়ারের জন্য যে সমস্ত মেডিকেলগত চাহিদা রয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা রয়েছে সেখানকার সদস্যদের, সেইগুলি দেখা। ডিউরিং প্রেগনেন্সি ক্ষেত্রে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো দরকার হয় সেগুলো প্রোভাইড করা, শিশুদের জন্য চাইল্ড কেয়ার যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে সেগুলো প্রোভাইড করা। এর মাধ্যমে জনসম্প্রদায়ের যে সমস্ত সদস্য রয়েছে তাদের স্বাস্থ্য এবং কল্যাণগত যে সমস্ত চাহিদা রয়েছে সেগুলো যদি ফুলফিল করা সম্ভব হয়, তাহলে কিন্তু জনসম্প্রদায়ের উন্নয়নে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। এর পরের অংশটি হলো কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা। সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন ফেসিলিটি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা এবং সেই সঙ্গে সঙ্গে কমিউনিকেশন ফেসিলিটি, বিভিন্ন সদস্যদের মধ্যে কমিউনিকেট করার ফেসিলিটি, এইটা থাকাটা কিন্তু দরকার। তার মানে সেখানে রেলের সুবিধা থাকা, রোড থাকা, ট্রান্সপোর্টেশন থাকা, এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস নিয়ে যাওয়া, মানুষের যাতায়াত করার সুবিধা, এইটাও কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপরে হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ বা ভোকেশনাল ট্রেনিং, গিভিং ট্রেনিং টু রুরাল আর্টিসানস ইন দেয়ার ওন ট্র্যাডিশনাল, প্রফেশনাল অ্যান্ড ইন্ট্রোডিউসিং নিউ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ইনভেনশনস। বলা হচ্ছে কি যে কমিউনিটিতে যে ধরনের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের নিজস্ব ট্র্যাডিশনাল যে সমস্ত জিনিস রয়েছে, যে সমস্ত শিল্পকলা রয়েছে, সেগুলিকে সাপোর্ট করার ব্যবস্থা করা এবং সেগুলিতে তারা যাতে আরও দক্ষ হয়ে ওঠে এবং পরবর্তী প্রজন্ম যেন যদি দক্ষ হয়ে ওঠে তার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং সেই সঙ্গে সঙ্গে সায়েন্টিফিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সঙ্গে তাদের ইন্ট্রোডিউস করা, তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা এবং তারা যাতে তাদের ট্র্যাডিশনটাকে বজায় রাখে, ঐতিহ্যকে বজায় রাখে তার ব্যবস্থা করা, উইথ এ ভিউ অফ ইনক্রিজিং এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্রিজ প্রোডাক্টিভিটি অফ দ্য পিপল। তাহলে সেখান সদস্যদের এফিসিয়েন্সি বাড়িয়ে, তার কারিগরি দক্ষতা বাড়ানো এবং তারা যে জিনিসটা উৎপাদন করছে সেই প্রোডাক্টিভিটি
প্রোডাক্টিভিটি বাড়ানোতেও সেখানে তারা অংশগ্রহণ করতে পারে। তো বিভিন্ন ধরনের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণগুলি বাড়িয়ে তাদের দক্ষতা বাড়িয়ে এই বিভিন্ন ধরনের ট্রেনিং ওয়ার্কশপের ব্যবস্থা কমিউনিটির সদস্যদের জন্য করা যেতে পারে। এছাড়াও অন্যান্য কিছু কল্যাণমূলক কার্যক্রম রয়েছে। সেগুলি কি কি? সেগুলি বলেছে যা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, সেখানে খেলাধুলোর ব্যবস্থা করা, রিহ্যাবিলিটেশন অফ ওল্ড, যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের ব্যবস্থা করা, সেই সঙ্গে সঙ্গে যারা ডিফারেন্টলি এবলড বা প্রতিবন্ধী মানুষ রয়েছেন বা শিশু রয়েছে তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, প্রভিশন ফর বেটার হাউজিং, তাদের আবাসনের অবস্থা ভালো করা, এন্টারটেনমেন্ট লেজার টাইমে তারা কি করবে তার জন্য পার্কের ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের ব্যবস্থা করা, ইনস্টিটিউট তৈরি করা যাতে তারা সেখানে লেজার বা অবসর সময় যাপন করতে পারে। এছাড়াও বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের প্রতি নজর দেওয়া এবং অর্গানাইজেশন অফ স্পোর্টস অ্যান্ড রিসিভার রিলেটেড অ্যাক্টিভিটিস। এছাড়াও খেলাধুলা সংক্রান্ত সেখানকার সেই কমিউনিটির যুব সমাজকে এনগেজ রাখার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলো সংক্রান্ত ব্যবস্থা করা যেতে পারে। এর মাধ্যমেও কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট করা সম্ভব। তাহলে বৃদ্ধ, প্রতিবন্ধী এবং নিঃস্বদের পুনর্বাসন, উন্নত আবাসনের ব্যবস্থা, বিনোদন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার, খেলাধুলোর সংগঠন ইত্যাদির মাধ্যমে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট করা সম্ভব। এতক্ষণ আমরা কি দেখলাম সেটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা কি দেখতে পারবো যে কমিউনিটি ডেভেলপমেন্ট বেশ কিছু নীতির ওপর দাঁড়িয়ে রয়েছে এবং এই নীতিগুলির মাধ্যমে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট করা সম্ভব। আমরা যে এই পুরো অংশটাতে যা যা দেখলাম সেটি কি কি, যে জনসম্প্রদায়ের উন্নয়ন কতগুলি নীতির ওপর দাঁড়িয়ে রয়েছে। নীতিগুলি কি কি? প্রথমটা হচ্ছে অংশগ্রহণ আমরা দেখলাম, অর্থাৎ পার্টিসিপেশন। এরপর হচ্ছে ক্ষমতায়ন অর্থাৎ এম্পাওয়ারমেন্ট দেখলাম, সহযোগিতা দেখলাম অর্থাৎ কোলাবোরেশন, স্থায়িত্ব অর্থাৎ সাস্টেনেবিলিটি এবং সামাজিক ন্যায় বিচার অর্থাৎ সোশ্যাল জাস্টিস। এই প্রত্যেকটি কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর আমরা কি দেখলাম যে কমিউনিটি ডেভেলপমেন্ট ফোকাসেস অন এম্পাওয়ারিং কমিউনিটিজ বাই ট্যাকলিং সোশ্যাল, ইকোনমিক, কালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। তাহলে আর আমরা দেখলাম কমিউনিটি ডেভেলপমেন্টে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত দিক থেকে যে যত ধরনের সমস্যা আসে সেগুলিকে ট্যাকল করা এবং সেই সঙ্গে সঙ্গে এই ধরনের সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এবং পরিবেশগত দিক থেকে কমিউনিটির সদস্যদের ভালো থাকার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা। সামাজিক দিক থেকে তাদের যে সমস্ত কার্যক্রম রয়েছে তাদের সেখানে পার্টিসিপেট করানোর ব্যবস্থা করা, অর্থনৈতিক দিক থেকে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাদের ইকোনমিক কন্ডিশন বেটার করার ব্যবস্থা করা, সাংস্কৃতিক, প্রত্যেকটা কমিউনিটির নিজস্ব কিছু সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে মেনে চলা, সেগুলোকে অবজার্ভ বা পার্টিসিপেট করতে তাদের সাহায্য করা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের কমিউনিটির প্রতি যে প্রাইড রয়েছে সেটাকে বাড়ানো এবং এনভায়রনমেন্টাল যত রকমের চ্যালেঞ্জেস, এনভায়রনমেন্টাল যত রকমের সুবিধা রয়েছে সেগুলো তাদেরকে প্রোভাইড করা। It promotes active participation and strengthens local resources. কমিউনিটি ডেভেলপমেন্টের অন্যতম প্রধান দিক হচ্ছে প্রত্যেকটি সদস্য কমিউনিটির প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবে। প্রত্যেকটা কমিউনিটির যত মার্জিনালাইজড বা প্রান্তিক মানুষ রয়েছে তারাও কিন্তু সেই কমিউনিটির মূল স্রোতে ফিরে আনানোর ব্যবস্থা করা এবং স্বতঃস্ফূর্তভাবে তারা যাতে সামাজিক কার্যাবলীতে অংশগ্রহণ করে সেটি দেখা। এছাড়াও কি প্রত্যেকটা কমিউনিটির যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সগুলো যাতে কমিউনিটির সদস্যরা সেখানে অ্যাক্সেস থাকে তাদের, সেটা দেখা। এনহ্যান্স সাস্টেনেবিলিটি এবং স্থায়িত্ব, যত ধরনের কার্যাবলী গ্রহণ করা হবে, পদক্ষেপ গ্রহণ করা হবে জনসম্প্রদায়ের উন্নয়নের জন্য, সেটা স্থায়িত্বকাল যেন বেশ কিছুদিন হয় সেটা লক্ষ্য করা এবং অ্যাড্রেস ইস্যুস লাইক পভার্টি, এডুকেশন অ্যান্ড হেলথ। যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে একটা কমিউনিটির তার মধ্যে হচ্ছে দারিদ্রতা দূরীকরণ,
এডুকেশন, প্রত্যেকটি শিশুকে, কমিউনিটির শিশুকে এডুকেশন বা শিক্ষার আওতায় নিয়ে আসা, এবং যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য বয়স্ক শিক্ষা কেন্দ্র, সাক্ষরতা কেন্দ্র গড়ে তোলা, যাতে সেই কমিউনিটির প্রত্যেকটি মানুষ শিক্ষার আওতায় আসতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে 3 থেকে 18 বছর পর্যন্ত যত শিশু রয়েছে তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং তাদেরকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হেলথ। জনসম্প্রদায়ের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত যত চাহিদা রয়েছে সেগুলি যাতে ফুলফিল করা যায় তার ব্যবস্থা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও ফস্টারিং কমিউনিটি রেজিলিয়েন্স অ্যান্ড লং টার্ম গ্রোথ। কমিউনিটি গ্রোথটা এমন হবে যাতে তার সময়কাল দীর্ঘদিন সেটা থাকে এবং ফিউচার জেনারেশন, পরবর্তী প্রজন্ম যেন এই ডেভেলপমেন্টের সুফল পায়। এটার ওপর ভিত্তি করে আমরা যা যা আজকে আলোচনা করলাম তার ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্টের অন্যতম প্রধান বা প্রাথমিক লক্ষ্য কী কী বলা রয়েছে? টু ইনক্রিজ দ্য পপুলেশন অফ আ কমিউনিটি, কমিউনিটির জনসম্প্রদায়ের সদস্য সংখ্যা বাড়ানো। To empower communities by addressing social, economic and environmental challenges, তাহলে ক্ষমতায়ন ঘটানো কমিউনিটির, কি কাকে অ্যাড্রেস করে? সোসাইটি অর্থাৎ সমাজ, ইকোনমিক অর্থাৎ অর্থনীতি এবং পরিবেশগত চ্যালেঞ্জেসের ওপর ভিত্তি করে। আর টু ফোকাস সোললি অফ ইকোনমিক গ্রোথ, আর শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি ফোকাস অন কমিউনিটি ডেভেলপমেন্ট? কমিউনিটি ডেভেলপমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য কি? বিল্ডিং লার্জ কর্পোরেট ইন্ডাস্ট্রিজ, কমিউনিটির প্রধান লক্ষ্য হচ্ছে বড় ইন্ডাস্ট্রি তৈরি করা। 2 নম্বর, এনহ্যান্স লোকাল ক্যাপাসিটিস অ্যান্ড সোশ্যাল কোহেশন, সমৃদ্ধি ঘটানো লোকাল যে সমস্ত ক্ষমতা রয়েছে সেগুলোর এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক ঐক্য বাড়ানো এবং লিমিটিং কমিউনিটি পার্টিসিপেশন, কমিউনিটিতে মানুষ যাতে কম পার্টিসিপেট করে সেটা দেখা। কোনটা তাহলে অন্যতম প্রধান লক্ষ্য বা ফোকাস কোনটা? এরপরে কি? হাউ ডাজ কমিউনিটি ডেভেলপমেন্ট কন্ট্রিবিউট টু সাস্টেনেবিলিটি? কমিউনিটি ডেভেলপমেন্ট কিভাবে স্থায়িত্ব বাড়ানোর জন্য কাজ করে? বাই ফোকাসিং অনলি অন শর্ট টার্ম সলিউশন, শুধুমাত্র যে সলিউশনগুলো অল্প সময়ে স্থায়ী হয় সেই ধরনের সলিউশন বা সমাধান খুঁজে বের করা। বাই প্রমোটিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড অ্যাড্রেসিং লোকাল নিডস অফ লং টার্ম গ্রোথ, প্রমোট করা শুধুমাত্র অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং অ্যাড্রেসিং লোকাল নিড, যে সমস্ত স্থানীয় চাহিদাগুলো রয়েছে তার উপর ভিত্তি করে লং টার্ম গ্রোথের ওপর। এবং শেষেরটি হচ্ছে বাই কনসেন্ট্রেটিং অন ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, শুধুমাত্র ব্যক্তি মানুষের উন্নয়ন ঘটানোই কমিউনিটি ডেভেলপমেন্টের লক্ষ্য বা স্থায়িত্বকাল বাড়ানোর অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া কিছু প্রশ্ন রয়েছে, হোয়াট আর দ্য কোর প্রিন্সিপালস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট? কমিউনিটি ডেভেলপমেন্টের অন্যতম প্রধান নীতি সমূহগুলি কি কি? দ্য রোল what role does education play in the process of community development? একটি জনসম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে? How do social justice and community development intersect? কিভাবে আমরা সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায় বিচার এবং জনসম্প্রদায়ের উন্নয়ন একে অপরের কাছাকাছি আসে? What are the long-term benefits of community development for their members? জনসম্প্রদায়ের সদস্যদের কাছে কমিউনিটি ডেভেলপমেন্টের অর্থাৎ জনসম্প্রদায়ের উন্নয়নের লং টার্ম যে সমস্ত বেনিফিটগুলো অনেক দিন স্থায়ী হয়, জনসম্প্রদায়ের উন্নয়নের মাধ্যমে তাদের সদস্যরা কি ধরনের সুযোগ বা সুবিধা পেতে পারে, এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। আর এগুলি হলো ফার্দার রিডিংসের জন্য ব্যবহার করা যেতে পারে। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম তাহলে সেটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে কি দেখা যাবে? কমিউনিটি ডেভেলপমেন্ট কতগুলি নীতির ওপর দাঁড়িয়ে আছে। তার আগে আমরা দেখে নিই যে কমিউনিটি মানে আমরা বলছি যে জনসম্প্রদায়, যেখানে কিছু সংখ্যক মানুষ গোষ্ঠীবদ্ধভাবে একটি নির্দিষ্ট ভৌগোলিক জায়গায় অবস্থান করছে, তাদের আমরা বলছি কমিউনিটি।
এই কমিউনিটির উন্নয়নের জন্য কতগুলি নীতি খুব গুরুত্বপূর্ণ। সেটা আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে অংশগ্রহণ বা পার্টিসিপেশন। সেখানে আমরা কি দেখলাম? সেখানে দেখলাম যে সমাজের বা কমিউনিটির প্রত্যেকটি সদস্য সামাজিক কার্যাবলীতে অংশগ্রহণ করবে। আমরা দুটো জিনিস দেখেছি এবং আলাদা করে আরেকটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিসিশন মেকিংয়ে তারা পার্টিসিপেট করবে। তার মানে কমিউনিটির যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের একটা অবদান থাকবে। সিদ্ধান্ত গ্রহণটা কীরকম আমরা দেখলাম? সেটা দেখলাম যে আইডেন্টিফাই করা, প্রথমে চিহ্নিত করা যে কোন ধরনের কোন জায়গায় আমাদের ডিসিশন নিতে হবে, তার প্রবলেমটা কি সেটাকে চিহ্নিত করা বা আইডেন্টিফাই করা। তারপরে তার সম্ভাব্য যে সমস্ত সলিউশন হতে পারে, সমস্যার সমাধানের উপায় হতে পারে, সেগুলিকে দেখা। তার মধ্যে যেটা মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিকঠাক, সেটাকে অ্যাপ্লাই করা বা ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা কমিউনিটিতে একদম শেষে হচ্ছে তার ইভ্যালুয়েশন করা, কতটা এফেক্টিভ হলো এই সলিউশনটা কমিউনিটিতে ইমপ্লিমেন্ট করার পর, সেটা দেখা। দ্বিতীয় নীতিতে আমরা কি দেখেছি? ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট। সেখানে আমরা কি দেখলাম? সেখানে হচ্ছে যেখানে সমাজের বা কমিউনিটির সদস্যরা তাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য নিজেরাই ভাবতে পারবে, বুঝতে পারবে কোনটা আমার জন্য ভালো, এবং সেই সঙ্গে সঙ্গে কমিউনিটির টুলস, রিসোর্সেস সেগুলো তারা ব্যবহার করতে পারবে তাদের ডেভেলপমেন্টের জন্য। পরেরটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সহযোগিতা। কমিউনিটি বা জনসম্প্রদায়ের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি বা ইনস্টিটিউশন বা সোশ্যাল ইউনিট একে অন্যকে সহযোগিতা করবে বা কোলাবোরেট করবে। কিসের জন্য? তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জনসম্প্রদায়ের উন্নয়ন। এখানে কোন ধরনের ইনস্টিটিউশন বা সোশ্যাল ইউনিটের কথা বলা হচ্ছে? প্রথম কথা সেটা হচ্ছে লোকাল রেসিডেন্টস হতে পারে, অর্থাৎ যারা সেখানে বসবাস করছে তাদের সঙ্গে কাদের হতে পারে? গভর্নমেন্টের হতে পারে, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের হতে পারে, বিভিন্ন ধরনের এনজিও হতে পারে, নন গভর্নিং অর্গানাইজেশন হতে পারে, বিজনেসের হতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এডুকেশনাল ইনস্টিটিউশনের হতে পারে। সেটা স্কুল বা অঙ্গনওয়াড়ি সেন্টার বা কলেজ, যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশনের সঙ্গে কোলাবোরেশন হতে পারে। এর পরের নীতিটা আমরা দেখেছি সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। জনসম্প্রদায়ের উন্নয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া হবে সেটার উদ্দেশ্য হবে লং টার্ম বেসিসে, অনেক দিন অবধি যাতে এর সুবিধাগুলো বা ইম্প্যাক্টটা যাতে অনেক দিন অবধি থাকে এবং এর সুবিধা বা সুফল মানুষ অনেক দিন অবধি ভোগ করে। কোন কোন ক্ষেত্রে এই সাস্টেনেবিলিটি বা স্থায়িত্বের কথা বলা হয়েছে? একটা হচ্ছে পরিবেশগত দিক থেকে, একটা হচ্ছে সামাজিক দিক থেকে, এবং অপরটি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে। যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে তার স্থায়িত্বকাল হবে বেশ কিছুদিন যাবত। এর পরের নীতিটা আমরা দেখেছি সামাজিক ন্যায় বিচার। সেখানেও আমরা কি বলা হচ্ছে? সমাজের বা কমিউনিটির বা জনসম্প্রদায়ের যত মার্জিনালাইজড বা প্রান্তিক মানুষ রয়েছেন, গ্রুপ রয়েছেন, সেটা আর্থসামাজিক দিক থেকে প্রান্তিক হতে পারে, জেন্ডারের ওপর ভিত্তি করে প্রান্তিক হতে পারে, তাদের এবিলিটির ওপর ভিত্তি করে প্রান্তিক হতে পারে, যত রকমের প্রান্তিক মানুষ রয়েছেন তাদের সেই কমিউনিটি বা জনসম্প্রদায়ের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তাদেরকে কমিউনিটি বা জনসম্প্রদায়ের প্রত্যেকটা রিসোর্সে যে তাদের অ্যাক্সেস আছে সেটা এনশিওর করা এবং সোশ্যাল ইকুইটি, সামাজিক সাম্যতা বজায় রাখা সমাজের বা কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে। তো এই নীতিগুলো আমরা প্রথমে দেখেছি। তারপরে আমরা কি দেখেছি? যে স্কোপ অফ কমিউনিটি ডেভেলপমেন্টের আসল জায়গাটাতে আমরা এসেছি। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের একটা ওয়াইড স্কোপ রয়েছে, পরিধি রয়েছে, বিস্তৃত বা একটা ব্যাপ্ত পরিধি রয়েছে জনসম্প্রদায় উন্নয়নের। সেখানে আমরা দেখেছি এটা উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল সব ধরনের দেশের ওপরই কিন্তু এটা সমানভাবে কার্যকরী হয়। কিন্তু এই ডেভেলপমেন্টটা, এই কমিউনিটির ডেভেলপমেন্ট বা বিকাশ সাধন বা উন্নয়ন, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা যদি কিছুদিনের জন্য থেমে যায় তাহলে কিন্তু সেটা কি হবে? সেটা আস্তে আস্তে সেটা ডেভেলপড থেকে ডেভেলপিং এবং শেষে এটা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে পরিণত হবে যদি কোনো গ্যাপ তৈরি হয়ে যায় এই কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে। তাহলে উন্নয়ন বা ডেভেলপমেন্ট সবসময় এটা চলতে থাকবে, তবে এর হারটা ভ্যারি করতে পারে। কখনো খুব দ্রুত হারে হতে পারে, কখনো খুব
ধীর গতিতে হতে পারে, কিন্তু এটা কখনোই কাম্য নয় যে ডেভেলপমেন্টের এই প্রসেসটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। এটা আমরা দেখেছি। এরপরে আমরা কি দেখেছি, যে কতগুলো কি এরিয়া আছে কমিউনিটি ডেভেলপমেন্টের, সেগুলোর প্রথমে আমরা কি দেখেছি, যে কৃষি সংক্রান্ত, কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্র, এই জায়গাটাতে যদি ডেভেলপমেন্ট ঘটানো যায় তাহলে কমিউনিটির ডেভেলপমেন্ট ঘটতে পারে। সেখানে আমরা কয়েকটা জিনিস দেখেছি। প্রথম জিনিস যেটা দেখেছি, যে জমিগুলো ব্যবহার হচ্ছে না সেই জমিগুলো ব্যবহার করা। 2 নম্বর আমরা দেখেছি, যেখানে সেচের সুবিধা নেই, ইরিগেশন যেখানে নেই সেখানে সেচের সুবিধা নিয়ে আসা। 3 নম্বর আমরা দেখেছি, উন্নত গুণমান সম্পন্ন বীজ ব্যবহার করতে চাষিদের উৎসাহিত করা, যাতে অল্প কিছুদিনের মধ্যেই প্রচুর পরিমাণে ফসল তারা পেতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার জন্য তাদের উৎসাহিত করা যেতে পারে। তাছাড়া কি, পশুপালনের জন্য তাদের উৎসাহিত করা যেতে পারে, তাদের জন্য ঋণের ব্যবস্থা করা যেতে পারে, এবং মাটি সংরক্ষণ কিভাবে করতে হয়, তার উপকারিতাগুলো কি কি সেটা সম্পর্কেও কৃষকদের অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতন তৈরি করা। এছাড়া ফিশারি অর্থাৎ মৎস্য চাষ এবং বিভিন্ন ধরনের ভেজিটেবলস এবং প্ল্যান্ট যাতে তারা লাগাতে পারে, তৈরি করতে পারে, তার ব্যবস্থা করা। এছাড়াও আমরা দেখেছি সমবায়, বিভিন্ন ধরনের সমবায় তৈরি করতে পারে, যাতে তারা নিজেদের মধ্যে ঋণ দেবে, নিজেরা প্রোডাক্ট তৈরি করবে এবং সেটা তারা বাজারে বিক্রি করবে এবং তার লভ্যাংশটা নিজেদের পরিবারের কাজে তারা ব্যবহার করবে। এছাড়া আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে এডুকেশন খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে বিভিন্ন স্তরে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হায়ার এডুকেশন লেভেলে এডুকেশনটা তাদের জন্য ইন্ট্রোডিউস করতে হবে, যাতে সেই কমিউনিটি বা জনসম্প্রদায়ের কোনো মানুষ নিরক্ষর না থাকে। এছাড়া কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রত্যেকটি সদস্য যারা কর্মসংস্থানের জন্য উপযুক্ত তাদের ক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং সমাজের জনসম্প্রদায়ের সদস্যদের স্বাস্থ্য এবং কল্যাণের দিকটি দেখা, তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা। এগুলির মাধ্যমে কিন্তু একটি জনসম্প্রদায়ের উন্নয়ন ঘটানো সম্ভবপর হতে পারে।